হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতের উপর আজ করো প্রথম ক্লাস। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আর আজকের ক্লাসে আমরা তোমাদের যে উচ্চতর গণিত এই বইটার সাথে পরিচিত হব। তাই আশা করি সকলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তোমাদের উচ্চতর গণিতের প্রথম অধ্যায় হলো সেট অফ ফাংশন, যেটা তোমাদের জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের সাথে প্রায় মিলে যায়। তাই তোমরা যদি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জেনারেল ম্যাথের ওই অধ্যায়টাও কমপ্লিট হয়ে যাবে, বা তোমরা যদি জেনারেল ম্যাথের ওই অধ্যায়ের যে বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এই অধ্যায়টা তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে কথা না বলে চলো আজকে ক্লাসটা শুরু করি। আমরা আজকে ক্লাসে প্রথমে জানবো যে সেট কাকে বলে, তারপর পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জেনারেল ম্যাথে তোমরা নিশ্চয়ই পড়ছো যে সেট আসলে কি। তারপর আমি এখানেও সেটের সংজ্ঞাটা দিয়ে দিছি যে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। এখানে তোমার বাস্তব জগৎ এবং চিন্তা জগৎ এই দুটো জগতের যে কোনো সুনির্ধারিত বস্তুর একটা সংগ্রহ থাকবে, সেটাকে বলা হয় সেট। যেমন আমরা যদি সাধারণভাবে বলি, যেমন নবম শ্রেণীর শিক্ষার্থীর সেট, দশম শ্রেণীর শিক্ষার্থী সেট, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেট, এগুলো আবার ডিনার সেট যেগুলো আমরা বলি, কিন্তু এগুলো হচ্ছে সাধারণ কথাবার্তা। তাহলে হাই বা উচ্চ লেভেলে আমরা এটার উদাহরণটা কীভাবে দিতে পারি? যেমন এখানে তোমাদের এস একটা সেট দেওয়া আছে যার উপাদান 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। তার মানে এখানে প্রত্যেকটা উপাদান আমাদের যে বাস্তব যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো থেকে নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা উপাদান কী হয়েছে সুনির্ধারিতভাবে এখানে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা উপাদান 1 থেকে শুরু হয়েছে এবং 100 পর্যন্ত। আর পূর্ণবর্গ সংখ্যা, প্রত্যেকটা উপাদান এখানে পূর্ণবর্গ সংখ্যা যেগুলা 100 থেকে বড় নয়। তাহলে এইটা হচ্ছে কি একটা সেটের উদাহরণ আমরা বলতে পারি। এখন আমরা জানবো যে সেটের উপাদান আসলে কি। আমরা তো সেট সম্পর্কে জানছি, তাহলে সেটের উপাদান কি? সেটা হলো যে সকল বস্তু নিয়ে সেট গঠিত এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলা হয়। তার মানে যেই উপাদান দ্বারা বা যে সকল বস্তু দ্বারা একটা সেট গঠিত হয় ওই প্রত্যেকটা বস্তুকে বলা হয় ওই সেটের উপাদান। যেমন এখানে এ একটা যদি সেট আমরা চিন্তা করি, এখানে এ সেট এ বি সি ডি এই চারটা বস্তু নিয়ে এ সেটটা গঠিত হয়েছে। তার মানে কি এই এ বি সি ডি এই সবগুলা বস্তু হয়েছে কি এ সেটের উপাদান। এখন যে কোনো বস্তুকে বা যে কোনো উপাদানকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা বিলংস টু লিখি। যেমন যদি এ সেটটা যদি মানে এ বস্তুটা যদি এ সেটের উপাদান হয় তাহলে আমরা বলতে পারি এ বিলংস টু এ। আবার বি বস্তুটা বা উপাদানটা যদি এ সেটের উপাদান হয় তাহলে আমরা বলতে পারি বি বিলংস টু এ। আবার সি বস্তুটা যদি এ সেটের উপাদান হয় তাহলে আমরা বলতে পারি সি বিলংস টু এ। আবার ডি বস্তুটা যদি এ সেটের উপাদান হয় তাহলে আমরা বলতে পারি ডি বিলংস টু এ। আর যখন আমরা এখানে বলবো যে ই বস্তুটা এ সেটের উপাদান, কিন্তু আসলে ই কিন্তু এ সেটের উপাদান না, কেননা ই এই এস এ সেটের ভিতরে নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি ই নট বিলংস টু এ। আবার যদি থাকে এ তাহলে সেটা হলো আমরা বলবো কি ই নট বিলংস টু এ। মানে উপাদান যখন আমরা যেই বস্তুগুলো বলবো যে ওই সেটের অন্তর্ভুক্ত, যেমন এখানে যদি আমরা বলি যে এফ বস্তুটা এ সেটের অন্তর্ভুক্ত, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন এখানে এ সেটের ভিতর এফ উপাদানটা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এফ নট বিলংস টু এ। যদি এফ এই সেটের ভিতর থাকতো তাহলে আমরা বলতাম এফ বিলংস টু এ। আশা করি সেটের উপাদান কীভাবে প্রকাশ করে সেটা বুঝতে পারছে। এখন আমরা জানবো যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি বা কয়ভাবে সেটকে প্রকাশ করা হয়। সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি যেটাকে বলে রোস্টার মেথড, আর হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের সব উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। তার মানে আমি যদি সহজে বলি তাহলে সেটা হলো যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো মানে তোমাকে সুনির্দিষ্ট করে উল্লেখ করে দেবে, ঠিক আছে, সেটা হলো তালিকা পদ্ধতি। যেমন এখানে উদাহরণটার দিকে যদি তাকাও, এখানে এস একটা সেট আছে যার উপাদানগুলো হলো 1, 4, 9, 16 টোটাল 100। তার মানে কি এখানে প্রত্যেকটা উপাদান এস সেটের প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করিয়া দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা উপাদানকে কমা দ্বারা পৃথক করা হয়েছে।
এখন তুমি যদি এই সেটের দিকে তাকাও তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং 100 থেকে বড় নয়। তার মানে কি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখন যেটা জানবো সেটা হলো সেট গঠন পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে সেট বোল্ডার ফর্ম। এখন সেট গঠন পদ্ধতি কি? এটা হলো তালিকা পদ্ধতির বিপরীত, যেখানে একটা শর্ত দেওয়া থাকবে। সেটটি গঠন বা ব্যাখ্যা করার জন্য একটি শর্তের সাহায্যে প্রকাশ করে, মানে তোমাকে এখানে একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের সাপেক্ষে তোমার সেটের উপাদানগুলো বের করতে হবে। তালিকা পদ্ধতিতে তোমার উপাদানগুলো ছিল, আর এখানে তোমার একটা শর্ত দেবে, সেটা সাপেক্ষে তোমাদের উপাদানগুলো বের করতে হবে। যেমন যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি, যেমন এস একটা সেট দেওয়া আছে, যার শর্ত হলো এক্স যেন এক্স পূর্ণবর্গ সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 100। মানে এখানে এস এর যে উপাদানগুলো মানে হবে, এক্স যে উপাদানগুলো হবে সেটা হইতে হবে পূর্ণবর্গ সংখ্যা এবং 100 থেকে ছোট বা সমান। তার মানে তোমাদের শর্ত দিয়ে দিয়েছে। আশা করি সেট গঠন পদ্ধতি কি সেটা বুঝতে পারছে। এখন আমরা জানবো যে সেটের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে প্রতীক বা উপাদান প্রকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোর সাথে আমরা পরিচিত হব। যেমন এখানে যে এই প্রতীকটা, এটার নাম হচ্ছে বিলংস টু, যেটা উপাদান প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার এইটাতে যখন একটা দাগ আসবে তখন সেটা হবে কি, নট বিলংস টু, মানে উপাদান নয়। আবার এই প্রত্যেকটা ব্যবহার করা হয় উপসেট প্রকাশের ক্ষেত্রে। আর এই প্রত্যেকটার উপর যখন একটা দাগ আসবে তখন সেটা হচ্ছে উপসেট নয়, মানে এইটা যখন কোনো একটা সেট অন্য একটা সেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে না বা উপসেট হবে না, তখন সেক্ষেত্রে এই চিহ্নটা দ্বারা বা এই প্রত্যেকটা দ্বারা প্রকাশ করা হয়। আর ফাঁকা সেটকে এই প্রতীক এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটের অপর নাম হয়েছে এমটি সেট, যেটা সম্পর্কে আমরা সামনে জানবো। এখন আমরা যে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি সম্পর্কে জানলাম, এখন এইটা সহজে মনে রাখার একটা টিপস আছে, সেটা কি, যে যদি উপাদানগুলো স্পষ্টভাবে গোনা যায় তবে তালিকা পদ্ধতি ব্যবহার করো। তোমরা যদি অনেকে তালিকা পদ্ধতি অনেক সময় ম্যাথ দেওয়া থাকবে, তোমরা যদি তালিকা পদ্ধতি না বোঝো তাহলে সহজে মনে রাখবে যে যদি কোনো সেটের উপাদানগুলো স্পষ্টভাবে মানে দেওয়া থাকে বা তুমি যদি স্পষ্টভাবে গুনতে পারো তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি। আর যদি উপাদানগুলো কোনো শর্ত অনুসারে হয় তবে সেট গঠন পদ্ধতি ব্যবহার করো, মানে কোনো সেটের উপাদানগুলো যদি শর্ত দিয়ে দেয় তাহলে মনে করবা এটা কি, সেট গঠন পদ্ধতি। এখন ছোট সংজ্ঞা স্মরণীয়ভাবে এটা কি, যে তুমি শর্টকারে এই যে সেট সম্পর্কে জানছো, এলিমেন্ট সম্পর্কে জানছো, রোস্টার ফর্ম, সেট বোল্ডার ফর্ম সম্পর্কে জানছো, এগুলো সহজে মনে রাখবো কীভাবে, যে সেট হয়েছে কি নির্দিষ্ট নিয়মে গঠিত উপাদানের সংগঠিত দল, আর এলিমেন্ট কি, যে সেটের একটি সদস্য, আর রোস্টার ফর্ম কি, যে উপাদানগুলো একে একে লেখা থাকবে, আর সেট বোল্ডার ফর্ম কি, যেখানে শর্ত দিয়ে লেখা থাকবে। এগুলো হচ্ছে কি সহজে মনে রাখার টিপস। এখন এখানে একটা কাজ দেওয়া আছে, যেমন এস একটা সেট দেওয়া আছে যেখানে বলছে এক্স জন্য এক্স 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। এই পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি বলা, এটা আমরা আপনি বুঝি যে এখানে শর্ত দিয়ে দিছে। এখন তোমাকে বলছে কাজে যে উপরে আলোচনায় ক নম্বরে বলছে এস যে সেট তা ব্যাখ্যা করো, আর ক নম্বরে বলছে এই যে এসকে অন্যভাবে প্রকাশ করো। তাহলে চলো দেখি এটা কীভাবে সলভ করা যায়। ক নম্বরে যে সেটটা মানে ক নম্বরে যে মানে আমাদের প্রশ্নটা বলছে, সেখানে বলছে যে এস যে সেটটা ব্যাখ্যা করো। তাহলে এটা ব্যাখ্যা করার প্রসেসটা কি, যে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখা হয়েছে। এখানে বলা হয়েছে এস ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স 100 থেকে বড় নয় এবং পূর্ণবর্গ সংখ্যা। এখন এই যে সেটটা দেওয়া আছে এখানে আমাদের দুইটা বিষয় ভালোভাবে বুঝতে হবে, সেটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা আর একটা হচ্ছে এখানে লিমিট দিয়ে দিছে। তাহলে এখানে প্রথম হলো কি, যে সেটে এমন সংখ্যা থাকবে যা পূর্ণবর্গ সংখ্যা, এই একটা শর্ত। আর একটা শর্ত কি, যে যেগুলোর মান 100 বা তার থেকে ছোট হইতে হবে, আর তার থেকে বড় নেওয়া যাবে না। এখন এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা আসলে কি। পূর্ণবর্গ সংখ্যা বলতে বোঝায় এমন সংখ্যা যেগুলো কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল। যেমন 1, এই সংখ্যাটা আসছে কোথা থেকে, এই যে পূর্ণ সংখ্যা 1-এর বর্গমূল থেকে। 4 সংখ্যাটা আসছে 2 পূর্ণ সংখ্যার বর্গমূল থেকে। আবার 9 আসছে 3 পূর্ণ সংখ্যার বর্গমূল থেকে। আবার 16 আসছে 4 পূর্ণ সংখ্যার বর্গমূল থেকে। আবার 100 আসছে 10 পূর্ণ সংখ্যার বর্গমূল থেকে। তার মানে কি, এই সবগুলো সংখ্যা হচ্ছে কি 1, 4, 9, 16, 100, এগুলো সব হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তাহলে এটার অ্যান্সারটা হবে কি, যে এস সেটে এমন সব সংখ্যা থাকবে যা 1 থেকে 10 পর্যন্ত যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। এইগুলো লিখে দিলে কিন্তু এটার অ্যান্সারটা হয়ে যাবে। আর খ নম্বর কি, যে এস সেটকে অন্যভাবে প্রকাশ করো।
তাহলে এস সেটকে আমরা এস সেটটার দিকে যদি আমরা তাকাই তাহলে ওটা দেওয়া আছে আমাদের কি তালিকা সেট গঠন পদ্ধতিতে। তাহলে এটা আমরা যদি তালিকা পদ্ধতিতে নেই তাহলে কিন্তু আমরা হয়ে যায়। তাহলে সেজন্য এসকে তালিকা পদ্ধতিতে লেখা যায়, এটা লিখে তারপর আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যেমন তালিকা পদ্ধতি কি ওখানে বলছে যে এসের যে উপাদানগুলো হবে সেটা 100 থেকে বড় হওয়া যাবে না, আর সেটা হইতে হবে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 100 থেকে বড় নেবেন পূর্ণবর্গ সংখ্যাগুলো কী কী, যেমন 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। তাহলে এইটা হচ্ছে কি এস সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশের নিয়ম। এখন আমরা যেটা জানবো সেটা হলো সার্বিক সেট, যাকে ইংরেজিতে বলি ইউনিভার্সাল সেট। এখন এই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি, আলোচনা করা যতগুলো সেট আছে সেগুলোর সব উপাদান যদি একটি নির্দিষ্ট সেটের মধ্যে পাওয়া যায় তাহলে সেই নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলা হয়। তার মানে যে আমরা সাধারণভাবে বলতে পারি যে সার্বিক সেট হচ্ছে কি সকল সেটের মা, এই সেটের ভিতরে সকল সেট অন্তর্ভুক্ত থাকে। যেমন যদি আমরা একটা কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে এখানে এস একটা সেট দেওয়া আছে যার শর্ত হলো x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5x লেস দ্যান অর ইকুয়াল 16। মানে এস এর যে উপাদানগুলো হবে সেগুলো হইতে হবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5x এর যে মানগুলো আমরা পাবো সেটা হইবে কি 16 থেকে ছোট বা সমান। তাহলে এটার অ্যান্সার বেরোয় কি 1, 2, 3। আবার টি একটা সেট দিয়েছে যার শর্ত হলো x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 20। এখানে টি সেটের যে উপাদানগুলো হবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং সেগুলোর বর্গ হইবে কি 20 থেকে ছোটো। তাহলে এটার অ্যান্সার পাওয়া যায় 1, 2, 3, 4। আবার পি যেই সেটটা দেওয়া আছে সেটার শর্ত হলো x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং √x লেস দ্যান অর ইকুয়াল 2। মানে এখানে পি সেটের যে উপাদানগুলো হবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং সেটা বর্গমূলটা হবে কি 2 থেকে ছোটো বা সমান। তাহলে পাওয়া যায় 1, 2, 3, 4। এখন যদি আমরা তিনটা সেটের দিকে তাকাই তাহলে এই তিনটা সেট কিন্তু ইউ ইজুয়াল টু x জন x ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এইটার ভিতরে কিন্তু এই প্রত্যেকটা সেট কিন্তু আছে। কি জন্য, ইউ যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হয় তাই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটের ভিতরে তো আমাদের 1 আছে, 2 আছে, 3, 4, 5, 6 এভাবে সব ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে। কিন্তু আমরা যদি তাকাই যে এস সেটের যে উপাদান 1, 2, 3, টি সেটের যে উপাদান 1, 2, 3, 4, পি সেটের যে উপাদান 1, 2, 3, 4, এই প্রত্যেকটা উপাদান কিন্তু ইউ যে সেটটা এটার ভিতরে আছে। তার মানে আমরা বলতে পারি ইউ হয়েছে কি এসটিপি এই সেটের একটা সার্বিক সেট। আশা করি সার্বিক সেট কি সেটা বুঝতে পারছি। এখন যে বিষয়টা সেটা হলো সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ওই যে সার্বিক সেটের ইংরেজি হলো কি ইউনিভার্সাল সেট, সেখান থেকে ইউনিভার্সালের ইউ প্রথম অক্ষর, সেখান থেকে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমরা বাস্তব জীবন থেকে যদি আমরা কোনো উদাহরণ দেখি তাহলে সেটা কি যে স্কুলের সব ছাত্র যখন আমরা চিন্তা করব তখন সেটা হবে সার্বিক সেট। আর একটা স্কুলের নবম দশম শ্রেণী ওই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সেটা হবে একটা উপসেট। আবার দশম শ্রেণীর শিক্ষার্থী চিন্তা করলে সেটা হবে আর একটা উপসেট। আর বিজ্ঞান বিভাগের ছাত্র চিন্তা করলে সেটা হবে আরেকটি উপসেট। এখন এখানে যে স্কুলের সব ছাত্রদেরকে সার্বিক সেট বলা হয়েছে এজন্য যে এই সেটটার ভিতরে নবম শ্রেণীর শিক্ষার্থী আছে, দশম শ্রেণীর শিক্ষার্থী আছে এবং বিজ্ঞান বিভাগের ছাত্ররাও আছে। তার মানে এই সবগুলো হচ্ছে কি উপসেট কার, সেটা হলো স্কুলের সব ছাত্র এই সার্বিক সেটের। এটা গেল কি আমাদের বাস্তব জীবন থেকে নেওয়া উদাহরণ। এখন মনে রাখার টিক্স কি যে ইউনিভার্সাল সেট তুমি কীভাবে মনে রাখবা, সেটা হলো যে ইউনিভার্সাল সেট মানে সব কিছু একত্রে ধরা সেট, যেটায় মানে সবগুলো সেট কি মানে অন্তর্ভুক্ত থাকবে। এটি হলো সবচেয়ে বড় ছাতা যার নিচে সব ছোট সেট যেমন এসটিপি এগুলো থাকে। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যদি ইউনিভার্সাল সেটকে যদি আমরা বেন ডায়াগ্রামের মাধ্যমে যদি বা বেন চিত্রের মাধ্যমে যদি দেখাই তাহলে সেটার আকৃতি হবে এরকম যে এভাবে আয়তাকৃতির একটা যে অংশটা এইটার ভিতরে এই পুরোটাকে বলে কি মানে সার্বিক সেট। আর এটার ভিতরে যেমন এই একটা সেট আছে, এই একটা সেট আর বাইরে একটা সেট থাকবে যেটা এ প্রাইম। আবার এখানে যদি আমরা বি সেট ধরি তাহলে সেটা হবে বাইরেটা হবে কি বি প্রাইম, যেটা সম্পর্কে আমরা সামনে জানবো। তাহলে বেন ডায়াগ্রামে যদি আমরা দেখাই তাহলে এই আয়তাকৃতির যেই অংশটুকু এইটাকে বলে আমাদের সার্বিক সেট। এখন কিছু আমরা শর্ট প্রশ্ন দেখব যে সার্বিক সেট সম্পর্কে। 1 নম্বর যে প্রশ্নটা সেটা হলো সার্বিক সেট কাকে বলে।
যে সেটে আলোচ্য সকল সেটের উপাদান অন্তর্ভুক্ত থাকে তাকে সার্বিক সেট বলে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের তোমাদের যে এমসিকিউ সেখানে আসতে পারে, বা তোমাদের যে সৃজনশীল যে যে বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেখানে কিন্তু এরকম দিয়ে দেয় যে সার্বিক সেট কাকে বলে। তাহলে তোমরা লিখে দেবে যে সেটে আলোচ্য সকল সেটের উপাদান অন্তর্ভুক্ত থাকে তাকে সার্বিক সেট বলে। দ্বিতীয় প্রশ্ন হলো যে সার্বিক সেট সাধারণত কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, সেটা ইউ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তৃতীয় প্রশ্ন হলো যে যদি এ একটা সেট 1 2 যার উপাদান বি একটা সেট যার উপাদান 1 2 3 4 হয় তবে কোনটি সার্বিক সেট হতে পারে। এখন যদি এখানে তাকাও যে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি কি এ হয়েছে কি বি সেটের একটা উপসেট, মানে বি সেট হয়েছে কি এটা সার্বিক সেট। 14 নম্বর যে প্রশ্নটা এখানে বলা আছে যে সার্বিক সেট ও উপসেটের মধ্যে কী সম্পর্ক রয়েছে। তাহলে সার্বিক সেট এবং উপসেটের মধ্যে সম্পর্ক হয়েছে কি উপসেট আর সার্বিক সেটের, মানে প্রত্যেকটা সেট হয়েছে কি সার্বিক সেটের উপসেট, এইটা হচ্ছে কি তাদের মধ্যে একটা সম্পর্ক। 5 নম্বর প্রশ্নটা হলো যে নিচের কোনটি সার্বিক সেট হতে পারে। যেমন এ সেটের প্রত্যেকটা উপাদান হয়েছে 1 2 3, বি সেটের উপাদান 1 2 3 4 5, আর সি সেটের উপাদান হচ্ছে কি 2 3। এখন যদি আমরা তাকাই যে এ সেটের প্রত্যেকটা উপাদান এবং সি সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি যে বি হয়েছে কি একটা সার্বিক সেট, আর এ আর সি হয়েছে কি একটা উপসেট। এখন যদি আমরা এমসিকিউ দেখি যে সার্বিক সেট কাকে বলে, যে তাহলে এটা হবে কি যে সকল আলোচ্য সেটের উপাদান যেটিতে থাকে, তাহলে অ্যান্সারটা হবে সি। আবার সার্বিক সেট সাধারণত কী দিয়ে প্রকাশ করা হয়, ইউ দ্বারা, যেটা অ্যান্সার হবে ডি। আবার নিচের কোনটি যেমন ইউ ইজিক্যাল টু 1 2 3 4 5 এর উপসেট নয়, তাহলে কোনটা, যেমন এর উপাদান হচ্ছে 1 2 3 যেটা ইউর ভিতরে আছে, তার মানে এ হচ্ছে উপসেট। বি এর উপাদান এটার ভিতরে আছে, তাহলে এটাও একটা উপসেট। কিন্তু সি এর উপাদান দেখো যে 0 1, এটা কিন্তু মানে ইউর ভিতরে নেই, যদি শুধু 1 আছে কিন্তু 0টা নাই, থাকতে হবে কি সবগুলো উপাদান, তার মানে কি সি হয়েছে কি এই যে ইউ সেটের উপসেট নয়। 4 নম্বর যে প্রশ্নটা এখানে বলছে যে যদি এ ইজিক্যাল টু 2 4 এবং বি ইজিক্যাল টু 2 4 6 হয় তবে বি কি এর কী হবে, উপসেট হবে না সার্বিক সেট হবে না ফাঁকা সেট হবে না সমাজ সেট। তাহলে এখানে এ সেটের প্রত্যেকটা উপাদান বির ভিতরে আছে, তাহলে এ হয়েছে কি বি এর একটা উপসেট। উপসেট আর আমরা যদি অন্যভাবে চিন্তা করি, যেমন এখানে বলছে যে সার্বিক সেট বলছে যে বি কি এর সার্বিক সেট, তাহলে বি এ কি এর সার্বিক সেট, যে কেননা এই এর প্রত্যেকটা উপাদান বির ভিতরে আছে, তাহলে বি হচ্ছে কি এটা সার্বিক সেট, তাহলে অ্যান্সার হবে কি বি। 5 নম্বর যে প্রশ্নটা এখানে বলছে এস ইজিক্যাল টু এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 3, মানে এসে যে উপাদানগুলো সেটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, আর সেটা 3 থেকে ছোট বা সমান হতে হবে। আর টি একটা সেট দেওয়া আছে যার উপাদান বলে দিচ্ছে 1 2 3 4, তাই বলছে যে তবে সার্বিক সেট কি হতে পারে। তাহলে এখানে আমরা যদি তাকাই যে এখানে এস হইবে সার্বিক সেট, কেননা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এস এর উপাদান বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা লিমিট দিয়ে দিয়েছে 1 2 3, আর টি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, তার মানে কি এখানেও ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে উপাদান হচ্ছে কি সবচেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারি কি টি হয়েছে কি এই নিয়ে সার্বিক সেট হয়েছে কি এই টি সেটটা, তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 2 3 4, যেটা সি নাম্বার অ্যান্সার দিছে। এখন আমরা জানবো কয়েকটি বিশেষ সংখ্যার সেট, যে আমরা যে তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি যে আমরা জানছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রতীক ব্যবহার করা হয় বিশেষ করে সেট গঠন পদ্ধতিতে। এখন কোন প্রতীক কী প্রকাশ করে সেটা সম্পর্কে আমরা জানবো। যেমন তোমরা সেট গঠন পদ্ধতিতে যখন এন থাকবে, যে এখানে এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে। আর যখন সেট কোনো পদ্ধতি এরকম জেড থাকবে, তখন সেটা মনে করব আমাদের বুঝতে হবে সেটা পূর্ণ সংখ্যার সেট, যে তার ভিতরে শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে আর ঋণাত্মক সংখ্যা থাকবে। আবার অনেক সময় কিউ দিয়ে দেয়, যেটি এটা সচরাচর দেওয়া হয় না, এটা হচ্ছে মূল সংখ্যার সেট। আবার আর যখন দিয়ে দেবে তখন সেটা বাস্তব সংখ্যার সেট। তাহলে আমরা বুঝলাম কি যখন সেট কোনো পদ্ধতিতে এন জেড কিউ আর এগুলো দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝবো যে এন দ্বারা স্বাভাবিক সংখ্যা সেটকে বোঝাইছে, জেড দ্বারা পূর্ণ সংখ্যা সেটকে বোঝাইছে, কিউ দ্বারা মূলদ সংখ্যার, আর আর দ্বারা সকল বাস্তব সংখ্যার সেটকে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো উপসেট, যাকে ইংরেজিতে বলে সাবসেট। তাহলে উপসেট আসলে কি, কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তার মানে তুমি একটা সেট
এটা যে কোনো সেট হতে পারে। এই সেট থেকে তুমি যতগুলো সেট গঠন করতে পারবা, এদের প্রত্যেকটা সেটকে ওই সেটের উপসেট বলে। আমরা যদি অনুমায় বলি যে যদি কোনো সেট এ হয়, এর প্রত্যেকটি উপাদান বি সেটের ভিতরে থাকে, তাহলে এ সেটকে আমরা বি সেটের উপসেট বলতে পারি। আর উপসেট প্রকাশ করা হয় এভাবে যে এ যদি বি এর উপসেট হয়, তাহলে এ সাবসেট বি, এই চিহ্নটার নাম হচ্ছে কি সাবসেট, তাহলে এ সাবসেট বি। এখন যদি আমরা একটা উদাহরণ চিন্তা করি, যেমন এ একটা সেট দেওয়া আছে যার উপাদান 2 3, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3 4। এখন যদি আমরা তাকাই যে এ সেটের যে প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি এ সাবসেট বি, মানে এ হলো বি এর উপসেট। এখন এখানে কিছু মানে একটা বক্সের ভিতরে দেওয়া আছে, যেমন তার সাধারণ কথাবার্তায়, যেমন সাবসেট মানে উপসেটকে যদি আমরা প্রতীকারে প্রকাশ করি, তাহলে সেটা প্রতীক হবে এরকম, এ সাবসেট বি, মানে এ বি এর উপসেট। আর যদি এটার বিপরীত অবস্থা চিন্তা করি, তাহলে মানে এ নট সাবসেট বি, মানে এ বি এর উপসেট নয়। আর নিজ সেট মানে কি, যে প্রতিটি সেট নিজেও নিজের একটা উপসেট হতে পারে, মানে প্রত্যেকটা সেট নিজেও নিজের একটা কি উপসেট হতে পারে। যেমন এখানে এ সেটের একটা কি উপসেট। আর ফাঁকা সেট হলো কি, যে ফাঁকা সেট হয়েছে সব সেটের উপসেট। আর উপসেটের সংখ্যা, যদি কোনো সেটে এনটি উপাদান থাকে, মানে কোনো সেটে যদি উপাদান সংখ্যা কী থাকে, এনটি, তাহলে তার উপসেটের সংখ্যা হবে কি 2n, যেটা আমাদের তোমাদের প্রশ্নে যদি এরকম আসে যে একটা সেটে যদি বলে যে এখানে এই সেটটা থেকে উপসেট কয়টা হতে পারে বের করো, তাহলে তুমি ওখানে তুমি উপসেটের সঙ্গে n ধরে তারপর ওটা উপসেটের সংখ্যা 2n, যে সাধারণ যে ফর্মুলা ওখানে বসাইলে কিন্তু তোমাদের উপসেটের সংখ্যা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। এখন উপসেট মনে রাখার সহজ টিপস কি, যে এ সাবসেট বি মানে হলো যে এর সব উপাদান বি এর ভিতরে পাওয়া যায়। যদি কোনো উপাদান বিতে না থাকে, তাহলে আমরা বলতে পারি এ নট সাবসেট বি, মানে এ বি এর উপসেট নয়। এখন তোমাদের বইতে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এক নম্বর যে এক্সাম্পলটা, সেখানে বলা এই একটা সেট দেওয়া আছে যার শর্ত রইল এক্স জন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এ সেটের যে উপাদানগুলো হইবে সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হইবে। আর বি একটা সেট যার উপাদান দিয়ে দিছে 0, আর এক্স একটা সেট যার উপাদান দিছে এক, মানে শর্ত দিছে এক্স জন এক্স পূর্ণ সংখ্যা হয়, তবে এ বি এবং এক্সের মধ্যে সম্পর্ক এটা বলছে। তাহলে যদি তোমরা তাকাও যে এ সেটের যে সব উপাদানগুলো সেটা হবে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 এরকম, আর বি সেটের উপাদান 0। এখন এই যে এ সেটের উপাদান আর বি সেটের উপাদান সবগুলো কি এক্স সেটের যে শর্ত দিছে যে পূর্ণ সংখ্যা, যে এক্স জন এক্স পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ভিতরে কি আছে, শূন্য আছে, ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে। তার মানে কি এই এ সেটের উপাদানগুলো আর বি সেটের উপাদানগুলো কি এই এক্স সেটের ভিতরে আছে। তার মানে এ বি হয়েছে কি এক্স সেটের কি একটা উপসেট। তাহলে এখানে এ সাবসেট এক্স, বি সাবসেট এক্স, আর বি সাবসেট এ, মানে এখানে এও এক্সের উপসেট, বিও এক্সের উপসেট, আবার এখানে এই যে বিটাও কি এর উপসেট। আশা করি বুঝতে পারছি। এখানে তোমাদের বইতে একটা HW দেওয়া আছে, সেখানে বলছে মনে করো এক্স ইজিক্যাল টু এক্স জন এক্স পূর্ণ সংখ্যা। এখন তোমাকে কোন নম্বর বলছে এক্সকে সার্বিক সেট ধরে এক্সের 3টি উপসেট বর্ণনা করো। এখন এইটা তোমাদের বাসায় প্র্যাকটিস করবে। এখন এটা করার জন্য আমি তোমাদের হালকা একটা টিপস দিয়ে দিই। তোমরা যে কোনো একটা এক্স যেই পূর্ণ সংখ্যা দিছে এইটা সেটটাকে বের করবে, বের করে এখান থেকে তোমরা কয়টা উপাদান নেবে, ঠিক আছে, 3টা সেট বের করবে, 3টা সেট মানে 3টা উপসেট বের করবে, যেই 3টা উপসেট যে তোমরা বের করবে সবগুলো উপাদান যেন প্রত্যেকটা সেটের এক্সের ভিতরে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই যাবে তোমার অ্যান্সারটা। আবার খ নম্বর বলছে এক্সের 2টি উপসেট বর্ণনা করো যাদের কোনোটি অপরটি উপসেট হয়। তারপর কী করবা, এক্সের যে কোনো 2টি উপসেট তোমরা নেবা, বর্ণনা করবা, ওই যে 3টা উপসেট নিছো ওর ভিতরে যে কোনো 2টা উপসেট বর্ণনা করবা যেগুলো পরস্পরের কী নয়, উপসেট নয়, ঠিক আছে, বা পরস্পরের ভিতরে নাই, মানে ভিন্ন। আশা করি তোমরা বাসা প্র্যাকটিস করলে এটা পারবে। এখন আমরা এই যে সাবসেটের উপরে 5টা MCQ দেখব। এখানে 1 নম্বর MCQ বলা হয়েছে যদি A ইজিক্যাল টু 1 2 এবং B ইজিক্যাল টু 1 2 3 4 হয়, তবে A সাবসেট B কিনা, মানে A B এর উপসেট কিনা। তাহলে দেখো তো এখানে A সেটের প্রত্যেকটা উপাদান B সেটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি কি যে A হয়েছে কি B এর উপসেট। তাহলে অ্যান্সারটা হবে কি A নাম্বার, এটা হচ্ছে কি হ্যাঁ, মানে A নাম্বার।
2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বি ইজ ইকুয়াল টু এ বি সি এর উপসেট, মানে বি যেই সেটটা দেওয়া আছে এই সেটের উপসেট। এখন আমরা যদি এখানে তাকাই যে এ সেটের উপাদান আছে এ ডি, যেটা এটার ভিতরে নাই, ঠিক আছে, এ আছে কিন্তু ডি নেই, তাহলে এটা উপসেট না। আর বি সি এটা কি বি সেটের ভিতরে আছে, তাহলে আমরা বলতে পারি কি বি হইছে কি এইটার উপসেট, তাহলে অ্যান্সার হবে কি বি। আবার বলছে যে একটা সেট দেওয়া আছে যার উপাদান 2 4 6, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 3 5। এখন বলছে কি এ সাবসেট বি, মানে এ কি বি এর উপসেট। তাহলে এখানে যদি আমরা তাকাই যে এ সেটের উপাদান হচ্ছে কি 2 4 6 আর বি সেটের উপাদান হচ্ছে 1 3 5, তার মানে কি এ সেটের উপাদান বি সেটের ভিতরে অন্তর্ভুক্ত না, তার মানে এটার আনসার হবে কি না। 4 নম্বর যে প্রশ্নটা এখানে বলছে যে কোনো সেটের উপসেট সংখ্যা কত হয় যদি সেটে 3টি উপাদান থাকে। তাহলে আমরা ফর্মুলা জানছি কি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেটের সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে বলছে কি আমরা যদি তাকাই, এখানে বলছে কি কোনো সেটের উপসেট সংখ্যা কত হয় যদি সেটে 3টি উপাদান থাকে। তাহলে আমরা এই ফর্মুলা যদি বসাই, এখানে n এর জায়গায় এই জায়গায় 2 আছে আর n এর জায়গায় যদি আমরা 3 বসাই, কিছু উপাদান হচ্ছে কি 3, তাহলে আমাদের রেজাল্ট আছে কত 8। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে সি নাম্বার, যেখানে 8 দেওয়া আছে। সর্বোচ্চ যে এমসিকিউটা এখানে বলছে যে ফাঁকা সেট কাদের উপসেট। তাহলে আমরা জানি কি ফাঁকা সেট হচ্ছে কি সব সেটের উপসেট, তাহলে অ্যান্সার হবে কি বি। এখন আমরা জানবো যে প্রকৃত উপসেট আসলে কি, যেটাকে বলে ইংরেজিতে বলে প্রপার সাবসেট। এই প্রপার সাবসেটটা আসলে কি, সেটা হলো যে যদি একটি সেট এ এর সব উপাদান অন্য একটি সেট বি এর মধ্যে থাকে এবং এ নট ইকুয়াল বি হয়, তবে এ কে বি এর প্রকৃত উপসেট বলে। তার মানে আমরা যদি একটা সেট চিন্তা করি এবং বি একটা সেট চিন্তা করি, আবার এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বির ভিতরে থাকে এবং এ সেটের উপাদান আর বি সেটের উপাদান যদি সমান না হয়, তাহলে আমরা বলতে পারি এ হয়েছে কি বি এর প্রকৃত উপসেট। আর প্রকৃত উপসেটকে এ এই যে প্রপার সাবসেট, এই চিহ্নটার নাম হচ্ছে কি প্রপার সাবসেট, এই প্রপার সাবসেট দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমরা উদাহরণ চিন্তা করি, এখানে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে কি 1 2 3। এখন যদি তাকাই যে এ সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু বি সেটের ভিতরে আছে, আবার বি সেট থেকে এ সেট একটা উপাদান কম আছে, তাহলে আমরা বলতে পারি এ প্রপার সাবসেট বি, মানে এ হয়েছে বি এর প্রকৃত উপসেট। আবার পরটা এর প্রত্যেকটা এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, বি সেটের উপাদান হচ্ছে 1 2 3। এখন এখানে যদি আমরা তাকাই যে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে, কিন্তু বি সেট থেকে এ সেটের উপাদান কম হয় নাই, মানে কম নাই, মানে দুটোটা কি সেম। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এ হয়েছে বি এর সাবসেট মানে উপসেট, আবার বিও এর উপসেট বলতে পারি, কিন্তু আমরা বলতে পারবো না যে এ হয়েছে বি এর প্রকৃত উপসেট বা বি হয়েছে এর প্রকৃত উপসেট। কেননা এখানে এ আর বি এর প্রত্যেকটা উপাদান পরস্পরের ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু বি থেকে এর উপাদান মানে অন্তত একটাও কম থাকা উচিত ছিল, কিন্তু সেটা নাই, তাই আমরা বলতে পারি না এ হয়েছে বি এর প্রকৃত উপসেট বা বি এর প্রকৃত উপসেট। আশা করি প্রকৃত উপসেট কি সেটা বুঝতে পারছি। এখন মনে রাখার কিছু কৌশল, যে সাবসেট আমরা জানি কি যেখানে উপাদানগুলো সমান থাকবে, ঠিক আছে, আর প্রপার সাবসেট কি যে এখানে উপাদান সমান থাকবে না, মানে উপাদানগুলো মিলবে কিন্তু সমান থাকবে না উপাদান, ঠিক আছে, মানে অন্তত একটা উপাদান কমই তৈরি। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে উপসেটের সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n হয়, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে কি আমাদের, তোমাকে যদি একটা সেট দিয়ে বলে যে প্রকৃত উপসেটের সংখ্যা বের করো, তাহলে সেক্ষেত্রে আমাদের উপসেটের সংখ্যা যদি এভাবে এই ফর্মুলা 2n হয়, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে কি 2n 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলা থেকে আমরা প্রকৃত উপসেটের সংখ্যা বের করব। এখন এই প্রকৃত উপসেট সম্পর্কে আমরা 5টি এমসিকিউ সলভ করব। 1 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে যে নিচে কোনটি প্রকৃত উপসেট। তাহলে এখানে যদি আমরা তাকাই যে এ সেটের উপাদান হচ্ছে 1 2, বি সেটের উপাদান 1 2 3, তার মানে কি এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে, কিন্তু এখানে যদি আমরা তাকাই, আচ্ছা প্রকৃত উপসেট সম্পর্কে আমরা জানছি যে সেটের প্রত্যেকটা উপাদান অন্যান্য উপাদানের ভিতরে থাকবে এবং অন্তত একটা উপাদান কম থাকবে, তাহলে এ হয়েছে কি বি এর একটা প্রকৃত উপসেট। কেননা এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে,
এবং বি থেকে একটা কম আছে, তার মানে কি আমাদের আনসার এটা সঠিক। আবার এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং বি সেটের উপাদান 1 2 3, তার মানে কি এখানে এ সেটের উপাদান বি সেটের ভিতরে আছে, কিন্তু বি সেট থেকে এ সেটের উপাদান সমান, মানে দুটোটা সমান, তার মানে কি এটা প্রকৃত উপসেট হবে না। আবার এ সেটের উপাদান হচ্ছে 2 3 4, আবার বি সেটের উপাদান হচ্ছে কত 1 2 3 4। তাহলে আমরা যদি তাকাই যে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে এবং বি সেট থেকে এ সেটের উপাদান অন্তত একটা কম আছে, তাহলে আমাদের অ্যান্সার এটাও হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এই যে এ নাম্বার আর সি নাম্বার, যেটা আমাদের ডিতে দেওয়া আছে যে ও বাই এ ও সি, এটা আমাদের অ্যান্সার। 2 নম্বরের প্রশ্ন বলছে যদি এ যার উপাদান হচ্ছে এ বি, বি একটা সেট আছে যার উপাদান এ বি সি, তবে বলছে যে এ প্রপার সাবসেট বি, মানে এ প্রকৃত উপসেট বি এর, এটা কি সঠিক? এখন এ সেটের দিকে তাকালে আমরা দেখতে পাই এ সেটের উপাদান হচ্ছে এ বি, বি সেটের উপাদান এ বি সি, তাহলে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের ভিতরে আছে এবং বি সেট থেকে এ সেটে একটা উপাদান কম আছে, তাহলে এটা কি সঠিক? তাহলে অ্যান্সার হবে কি হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বি নাম্বার। আবার 3 নম্বরে বলছে যদি এ একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3, তবে এ প্রপার সাবসেট বি, মানে এটা কি সত্য? তাহলে আসলে এটা সত্য না, কেননা এ সেটের উপাদান 1 2 3 আবার বি সেটের উপাদান 1 2 3, তার মানে কি এ সেট বি সেটের উপসেট হতে পারে, কিন্তু এ কখনো বি এর প্রকৃত উপসেট হতে পারবে না। তাহলে এটা অ্যান্সার হবে কি যে না, তাহলে বি নাম্বার এটার অ্যান্সার। 4 নম্বর বলছে যে 3টি উপাদান বিশিষ্ট একটি সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? মানে 3টা উপাদান বিশিষ্ট একটি সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কত? তাহলে সেটা বের করার প্রসেসটা কি? ওই যে আমাদের যে ফর্মুলাটা যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে যদি আমরা 2 টু দি পাওয়ার n এর জায়গায় যদি বসাই 3 মাইনাস 1, তাহলে 2 এর যদি আমরা কিউব করি পাওয়া যায় 8 মাইনাস 1, তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি 7, যেটা আমাদের সি নাম্বারে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছে। 5 নম্বরের যে এমসিকিউটা এখানে বলছে যে ফাঁকা সেট কি সব সেটের প্রকৃত উপসেট? তাহলে ফাঁকা সেট কি সব সেটের প্রকৃত উপসেট আমরা বলতে পারি, তাহলে এটা হবে কি হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে কি সি। এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করবো না, জন্য ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ ফাঁকা সেট এবং পরবর্তী যে সেটগুলো আছে সেই সেট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো, আর এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের যে হারমান যে প্রতিটা অধ্যায়ের উপর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত এ টু জেড যে যেভাবে বোঝালে তোমরা বুঝতে পারো বা তোমাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেই অনুযায়ী তোমাদের প্রতিটি অধ্যায়ের উপর বা প্রতিটি টপিকের উপর বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা লোগো দেওয়া আছে এইচ স্কুল, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে। আর আমার ফেসবুক পেজ এইচ স্কুল অফিসিয়াল, সেখানেও আমার ইউটিউব চ্যানেলের সাথে মানে একই নাম, শুধু অফিসিয়ালটা যুক্ত হয়েছে, সেই ফেসবুক পেজটাকে তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারো, সেখানেও কিন্তু এই ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। আর প্রতিটি ক্লাস শেষে এটার যে নোটগুলো সেই নোটগুলোও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে, আর যাতে করে তোমাদের জন্য উপকার হয়। আশা করি তোমরা সর্বক্ষেত্রে আমি চেষ্টা করব যে তোমাদের জন্য ভালো কিছু করা যায় কিনা, সর্বক্ষেত্রে আমি চেষ্টা করব। তাই এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।